ভালোবাসা বলতে কিছু নেই। এই পৃথিবীতে ধোঁকা, মুখোশধারী মানুষের প্রতারণাকে ভালোবাসার নাম দেওয়া হয়েছে। পৃথিবীতে ভালোবাসা বলতে কিছু নেই, কিচ্ছু না। কথাগুলো বলেই নিশি শিকদার বড় শ্বাস ছাড়ল। নিশি শিকদারের পেছনে দাঁড়িয়ে আছে শাহরান, মেরাজ, অর্নিশ, রাফসান। নিশি শিকদারের কথা শেষ হতেই সবাই একে অপরের দিকে তাকাল। শাহরান একটু সামনে এগিয়ে বলল, শুনেছি আপনার ভালোবাসার বিয়ে। তবে কি আপনারও ভালোবাসা মিথ্যে ছিল? আমার শ্বশুর মশাই কি আপনার কাছে মুখোশধারী ছিল? শাহরানের কথা শুনে নিশি শিকদার পেছনে ফিরে দাঁড়াল। শাহরানের দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আমার নূরের বয়স 17, 18 ছুঁই ছুঁই। আজ থেকে 12 বছর আগে আমার স্বামী আমায় ছেড়ে দিয়েছিল। এই চরম সত্যিটা আমি আমার মেয়েদের কাছে আড়াল করেছি। শুধু তাই না, আমার সামনে এসে দাঁড়ানো পুরো দুনিয়াকে আমি বুঝিয়েছি আমার স্বামী মারা গেছেন, নিখোঁজ হয়ে গেছেন। সত্যিটা আড়াল করে এতদিন আমি সব আগলে রেখেছি। সেদিনের পর থেকে আমি ভালোবাসা মানি না। যার জন্য আমি আমার ঘর ছেড়েছিলাম সেই মানুষটা মাঝপথে এসে আমায় একা করে দিল। আমায় নিঃস্ব করে দিয়ে নিজের অন্য ভালোবাসা আঁকড়ে ধরল। আমার দুনিয়া বেরং করে দিয়ে নিজের দুনিয়া হাজারো রঙে রাঙিয়ে নিল। যখন আমার যমজ কণা সন্তান হল তখন তার চেয়ে খুশি কেউ হয়নি। যেই মানুষটা আমাকে দুনিয়া চিনতে সাহায্য করেছিল সেই মানুষটা একটা সময় আমাকে বলল, আমার দুনিয়ায় তোমার জায়গা অনেক আগেই শেষ হয়ে গেছে, আমি আমার সাজানো দুনিয়ায় যেতে চাই। আমাকে মুক্তি দাও। গলা ধরে আসছে নিশি শিকদারের। অতি কষ্টে ঢোক গিলে বললেন, রাতের অন্ধকারে আমি তাকে মুক্তি দিয়েছিলাম। তার চলে যাওয়ার দিকে তাকিয়ে কেঁদেছিলাম আমি। কিন্তু আমার কান্না সেদিন শোনার মতো কেউ ছিল না। আমার চারপাশে ছিল শুধু আমার ছোট ছোট বাচ্চা। আমার বাচ্চারা আমায় সকাল হতেই জিজ্ঞেস করছিল তাদের বাবা কোথায়। আমি সেদিন ধিক্কার জানিয়েছি। আমি এমন এক নারী যে জীবিত স্বামীর মৃত্যু বার্ষিকী উদযাপন করি। ভোরের আলো ফুটতেই আমি সমস্ত রং ধুয়ে নিজেকে কালো সাদাতে আবৃত করে নিলাম। আমি সেই ভালোবাসাকে বিশ্বাস করি না যেই ভালোবাসা আমাকে রাতের পর রাত কাঁদিয়েছে। রাতের পর রাত ওই আকাশের দিকে তাকিয়ে পাগলের মতো বকবক করতে শিখিয়েছে। আমি চাই না আমার মেয়েদের জীবনে এমন কোনো সময় আসুক। এমন দিন বা রাত তাদের জীবনে আসুক আমি চাই না। আমি যদি জানতাম শাহরান আর অর্নিশ নূর আর আরিজাকে ভালোবাসে আগে থেকে তবে এই বিয়ে আমি কিছুতেই হতে দিতাম না। কিছুতেই না। কথাগুলো শেষ করে নিশি শিকদার ভেজা দৃষ্টিতে তাকালো চারজনের দিকে। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। এ কি শুনল তারা? এতটা বছর কিভাবে একজন মানুষ এত কিছু চেপে রেখেছে? তবে কি এ কারণেই বলে নারী তুমি মহান? ভালোবাসার মানুষকে সবার দৃষ্টিতে উঁচু রেখে কিভাবে এই মানুষটি এতটা বছর সবকিছু মাথা পেতে নিয়েছে? এই সমাজে একটা নারী একা টিকে থাকা কতটা কষ্টকর তা শুধু সে নারীই জানে। শাহরানের ঘোর কাটল নিশি শিকদারের কথা শুনে। নিশু শিকদার মেরাজের সামনে এসে দাঁড়িয়েছেন। শক্ত কণ্ঠে নিশি শিকদার বলেন, অন্যায় আবদার বোঝো? তুমি যেটা চাইছ তা অন্যায় আবদার। গত 3 দিন ধরে আমি তোমার আচরণ লক্ষ্য করেছি। তুমি না ভারতীয়? বাংলাদেশে কি করছো? ভালোই ভালোই বলছি সবকিছু বাদ দিয়ে নিজ দেশে ফিরে যাও। অন্যথায় কিভাবে তোমাকে বাংলাদেশ ছাড়া করতে হয় তা আমার খুব ভালো করে জানা আছে। কথা শেষ করে শাহরান আর অর্নিশের দিকে তাকালো নিশি শিকদার। ফিরে যাও। আমার মেয়েদের আমার কাছে রেখেই। আমার মেয়েদের দিকে ভুলক্রমেও হাত বাড়াবে না।
ওদের আমি সামলে নেব। তোমরা ফিরে যাও। কেন তোমাদের এখানে ডেকে আনিয়েছি তা নিশ্চয় বুঝতে পেরেছ? আশা করি আর বলতে হবে না কিছু। নিজের কথা শেষ করে যাওয়ার জন্য পা বাড়াল নিশি। পেছনে থেকে শাহরান বলে ওঠে, আপনি কি ভাবেন আপনিই চালাক? হতে পারেন আপনি এনএসআই, ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স এর হেড, আমি কিন্তু কম যায় না শাশুড়ি আম্মা। শাহরানের কথা শুনে নিশি চটজলদি ঘুরে দাঁড়ায়। শাহরান ও ঘুরে দাঁড়ায়, দুহাত পকেটে রেখে হালকা হেসে বলল, দীর্ঘদিন ধরে গোয়েন্দা বিভাগের সাথে যুক্ত আপনি। আপনার আদরের কন্যারাও জানে না। স্বামী গত হওয়ার পর থেকেই আপনি এই বিভাগের সাথে যুক্ত। কি ভাবছেন আমি কিভাবে জানলাম? আপনি যেমন গোয়েন্দা আমিও তেমন পুলিশ। চোর চিনতে ভুল করি না আমি। শাহরান নন, কঠিন কণ্ঠে বলে নিশি। দুঃখিত, আমি এভাবে বলতে চাইনি। তবে আপনি চোরের চেয়ে কম না। চোরের মতো নিজের পরিচয় লুকিয়েছেন আর আমি খুঁজে বের করেছি। আপনি একটু আগে কি বললেন? আপনার মেয়েদেরকে রেখে ফিরে যেতাম? এটা সম্ভব? আপনি কি ভেবেছেন সবাই আপনার প্রতারক স্বামীর মতো? ভালোবাসা নিয়ে ছিনিমিনি সবাই খেলে? একজনের জন্য আপনি কেন সবাইকে কষ্ট দিবেন? আচ্ছা এটা বলুন, ধরুন আপনি বিয়ে দিলেন আপনার মেয়েদেরকে, বিয়ের পর তাদের মাঝে ভালোবাসা তো সৃষ্টি হবেই। তখনও কি আপনি এই একই কাজ করতেন? কারণ আপনার কাছে তো ভালোবাসা মানেই ধোঁকা, ভালোবাসা মানেই প্রতারণা। তফাৎ এটাই, আমরা আপনার মেয়েদেরকে বিয়ের আগে ভালোবেসেছি। আমাদের ভালোবাসা সেই লোকের মতো না, যে লোক আপনাকে একা করে দিয়ে চলে গেছে। আমাদের কাছ থেকে আমাদের ভালোবাসা আপনি কেন কেউ কেড়ে নিতে পারবে না? কেউ না শাশুড়ি আম্মা। শাহরান কথা নিশি শিকদারের কানে তীরের মতো বিঁধতে থাকে। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে কঠিন কণ্ঠে বলল, তুমি জানো তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছ? জানি। নিশি শিকদারের সামনে দাঁড়িয়ে, যার কথায় এই সদর দক্ষিণ উপজেলা ওঠা বসা করে, যার কথায় এনএসআই ডিপার্টমেন্ট চলে। আমি ভুলে যাইনি কিছু। শাহরানের সামনে গিয়ে দাঁড়াল নিশি। আমিও দেখি আমার মেয়েদেরকে কিভাবে নিয়ে যাও। আমি যদি সাপ হই তাহলে আমার মেয়েরা আমার মণি। সাপের মণি ছিনিয়ে নেওয়া এত সহজ না। আপনি ভুলে যাচ্ছেন, সাপুরের কাছে সাপ কিন্তু হার মানে। আপনি যদি নিজেকে সাপ দাবি করেন আমি না হয় সাপুরে হব। নূরকে আমি নিয়ে তবেই ফিরব। আমার নূর আমার মাথার তাজ। আমি তাজ ছাড়া সিংহাসনে কিভাবে বসব? খারাপ দেখায় তো বলুন। শাহরান ঠিক বলেছে, তাজ ছাড়া সিংহাসনে বসা বেমানান। আমরা শুধু ওদের না বাকিদের কেউ নিয়ে তবেই ফিরব। কথাটা বলে হালকা হাসল অর্নিশ। রাফসান আর মেরাজ সামনে এসে দাঁড়াল। প্রস্তুত থাকুন, বাকি দুই জামাইকে বরণ করতে হবে তো শাশুড়ি আম্মা। কথাটা বলে মেরাজ হাসল। নিশি শিকদার সবার দিকে তাকিয়ে হালকা হাসল। আমার কথা যারা সোজাভাবে মেনে নেয় তাদের জন্য জীবন সুন্দর, আর যারা মেনে নেয় না তাদের জীবন দুর্বিষহ করে দিই আমি। তোমরা পস্তাবে খুব শীঘ্রই। নিশি শিকদার ঘুরে দাঁড়িয়ে পেছনে সামনের দিকে পা বাড়াতেই মেরাজ বলে উঠল, আপনি সে রাতে আমাকে কি যেন বলেছিলেন? আপনার হৃদমহলে ভীতুদের জায়গা নেই। তাই তো। কথাটা বলেই মেরাজ বাকিদের দিকে তাকাল। শাহরান এগিয়ে এসে বলে, এই কয়দিনে আশা করি বুঝেছেন আমরা সাহসে ভরপুর। নিশি শিকদার ঘুরে দাঁড়িয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বললেন, দেখি তোমাদের সাহস কতটুকু।
বলেই লম্বা পা ফেলে চলে গেলেন নিশি। ছাদ ছেড়ে বেরিয়ে যেতেই শাহরান চেয়ারে বসে পড়ল। মেরাজ পাশে বসে শাহরানের কাঁধে হাত রাখল। মানুষটা এত বছর কিভাবে বেঁচেছিল? কত কিছু চেপে রেখেছে ভাব। তার জায়গায় সে ঠিক। তোরা দেখেছিস কথা গুল বলার সময় কেমন থেমে থেমে যাচ্ছিল? না জানি কতটা কষ্ট হয়েছে তার। কিন্তু সে ভয় পায়। সে চায় না তার মেয়েরা তার মতো পরিস্থিতির মুখোমুখি হোক। মানুষটা যতটা শক্ত নিজেকে প্রমাণ করতে চায় আসলে সে ততটা শক্ত না। দীর্ঘশ্বাস ফেলে বলে শাহরান, হ্যাঁ আমি দেখেছি। কথাগুলো বলার সময় তার চোখ ছলছল করছিল। শাহরানের কথার উত্তর দিয়ে বলে রাফসান, এই মানুষকে মানাতে অনেক কাঠখড় পোড়াতে হবে। আমরা আছি তো। তোদের রাস্তা আমরা করে দেব। কি বলিস অর্নিশ? রাফসানের কথা শুনে অর্নিশকে উদ্দেশ্য করে বলে শাহরান। একদম বলেই হাইফাইভ দিল অর্নিশ আর শাহরান। গোসল করে মাত্র বের হয়েছে নূর। আয়নার সামনে দাঁড়িয়ে চুল মুছতে ব্যস্ত হয়ে পড়ে নূর। রুমে ঢুকে নূরকে এভাবে দেখে শাহরান থমকে গেল। দরজা বন্ধ করে দিয়ে নূরের পেছনে গিয়ে দাঁড়াল। আয়নায় শাহরানকে দেখে নূর মাথা মোছা বন্ধ করে দিল। এই রাতে গোসল করলে যে? একটু কাজ করেছিলাম তো শরীর নোংরা হয়ে গিয়েছিল। নূর কথা শেষ করার আগেই শাহরান এগিয়ে এসে জড়িয়ে ধরে। পেছনে থেকে চুল সরিয়ে ডান পাশে কাঁধে রেখে দিল। বাম পাশে উন্মুক্ত ঘাড়ে আলতোভাবে চুমু বসাল শাহরান। চুমু দিয়ে আয়নায় নূরের দিকে তাকাতেই দেখল নূর চোখ বন্ধ করে নিয়েছে। মৃদু হেসে নূরের কানের কাছে মুখ নিয়ে বলল, গোলাপি রংটা কামড়ে ধরে তোমাকে? ইচ্ছে করে আমি কামড় বসিয়ে দিই। নূরের হেলদোল নেই। এখনো দাঁড়িয়ে আছে নূর। শাহরান শাড়ি কাঁধের উপর তুলে দিল ভাঁজ করে। কোমরের একপাশে হাত রাখতেই হাতে থাকা টাওয়াল ছেড়ে দিল নূর। শাড়ির আঁচল খামচে ধরেছে। শাহরান নূরকে নিজের দিকে ফিরিয়ে নেয়। ডান কাঁধে চুলের নিচে স্পর্শ করে বাম কাঁধে মাথা কাত করে চুমু দিল শাহরান। শাহরানের গভীর চুম্বনে নূর দুহাতে শাহরানের শার্ট খামছে ধরে মৃদু আর্তনাদ করে উঠল। নূরকে কোলে তুলে নিল শাহরান। তারপর রুমে সে ধরাম করে দরজা লাগিয়ে দিলেন নিশি শিকদার। এতক্ষণ বাগানে বসেছিল। দরজা বন্ধ করে দিয়ে দু হাত সোজা করে ছেড়ে দিতেই গা থেকে শাল পড়ে গেল। ধীর পায়ে এগিয়ে গিয়ে বিছানার বালিশের নিচে হাত দিলেন। বালিশের নিচে থাকা চাবিটা নিয়ে চোখের সামনে তুলে ধরলেন। তারপর বুক শেলফের সামনে এসে দাঁড়াল। বুক শেলফটা দুহাতে ঠেলে সরাতেই একটা পর্দা বেরিয়ে আসে। পর্দাটার দিকে তাকিয়ে নিশি শিকদার চোখ বন্ধ করে নিলেন। তারপর আস্তে আস্তে পর্দা হাত দিয়ে স্পর্শ করলেন। পর্দা সরাতেই একটা দরজা বেরিয়ে আসে। সেই দরজায় চাবি দিতেই দরজার তালা খুলে যাওয়ার শব্দ হল। নিশি শিকদার দরজা ঠেলে ভেতরে প্রবেশ করেন। রুমে ঢুকে দরজা বন্ধ করে চারপাশ একবার তাকালেন। রুমের মাঝখানে বিশাল পালঙ্ক আর তার দুপাশে দুটি বাচ্চাদের দোলনা। পালঙ্কের মাথার সাইডের উপরে দেয়ালে বিশাল ছবি টাঙানো। পুরো রুম পরিষ্কার। চকচক করছে ফ্লোর। রুমে আলমারি, ড্রেসিং টেবিল, ছোট স্টাডি টেবিল, ছোট বাবুদের খেলনা রাখার তাক সবই আছে। নিশির চোখ থেকে পানি গড়িয়ে পড়ল। দুহাতে মুখ চেপে ফুপিয়ে কাঁদতে থাকে। ফ্লোরে বসে পড়ে দেয়ালে থাকা ছবির দিকে তাকিয়ে কেঁদে উঠল। ছবিটিতে নিশিকে পেছনে থেকে জড়িয়ে ধরে রেখেছেন একজন ব্যক্তি।
আর নিশি হাসি মুখে পেছনে লোকটির হাসোজ্জ্বল মুখের দিকে তাকিয়ে আছে। মুখ থেকে হাত সরিয়ে ফ্লোরে ঠেকিয়ে মাথা নিচু করে কাঁদতে থাকেন। কাঁদতে কাঁদতে কাপা স্বরে বলেন, আমি ওদের বলতে চাইনি, আমি ওদের বলতে চাইনি তুমি প্রতারক। আমি এত বছর যে সত্যি গোপন করে এসেছি সে সত্যি আজ আমি এমন কিছু মানুষের সামনে বলে এসেছি যারা তা শোনার ক্ষমতা রাখে না। আমি বলতে চাইনি। আমি কি করতাম? কি করতাম আমি? ওরা আমার মেয়েদেরকে কেন ভালোবাসল? কেন বাসলো ওরা ভালো? আমার ছোট ছোট মেয়েদের মনে তাদের জন্য অনুভূতির সৃষ্টি হোক আমি চাই না। আমার মতো যদি ওদের সাথে হয় ওরা বাঁচবে না। বিশ্বাস করো, ওরা বাঁচবে না। ওদের আমি অনেক যত্নে মানুষ করেছি, অনেক যত্নে। আমি চাই না এমন কিছু হোক। কথাটা বলেই নিশি চিৎকার করে কেঁদে উঠল। নিশির চিৎকার রুমের বাহিরে যাচ্ছে না। এই রুমেই মিশে আছে নিশির এত বছরের আর্তনাদ, আর্তচিৎকার। এই রুম থেকে কখনোই সেই আওয়াজ কারো কানে পৌঁছাতে পারেনি। দুহাতে মাথা চেপে ধরে নিশি। ছবিটির দিলে ভেজা শান্ত, শীতল দৃষ্টি স্থাপন করে বলে উঠল, তুমি কেন আমায় ছেড়ে চলে গেলে? কেন আমায় একা করে দিলে? কেন? এই একটা প্রশ্নের উত্তর আমি এত বছরে পেলাম না। আচ্ছা, আমি কি তোমার কেউ ছিলাম না? আমি কি কোনোদিনও তোমার সুখের কারণ হয়ে উঠতে পারিনি? তুমি কেন আমায় ছেড়ে চলে গেলে? আমি তোমার সাথে কথা বলতে চাই। তোমার সাথে আমি ভালো থাকতেই আমার সব ছেড়ে এসেছিলাম। কিন্তু আমি ভালো নেই। তুমি শুনতে পাচ্ছ আমি ভালো নেই। নেই আমি ভালো। আমার আওয়াজ কি তোমার কানে যাচ্ছে না? একটা দিনের জন্যও কি তুমি আমায় ভালোবাসোনি? যদি ভালোবেসে থাকো আমার এই কষ্টের একটি আভাস কি পাচ্ছ না তুমি? আমি ভালো নেই। নেই আমি ভালো। দুহাতে মাথা চেপে ধরে কাঁদতে কাঁদতে ফ্লোরে শুয়ে পড়েন নিশি শিকদার। কঠিন মনের মানুষটিও যে কাঁদতে পারে তা শুধু এই রুমটাই জানে। নিজেকে কঠিন প্রমাণ করে আসা মানুষটিও যে বাচ্চাদের মতো হাউমাউ করে কাঁদতে কাঁদতে অভিযোগ করতে পারে তা শুধু এই রুমটিই জানে। এতটা বছর এই রুমেই কাঁদতে কাঁদতে নিজের অভিযোগ ব্যক্ত করে এসেছেন। এই একটি ছবিই যেন সব হজম করছে। ছবির ভেতর থাকা মানুষটি কথা বলতে না পারলেও নিশি শিকদার যেন তার একটু উত্তর পেতে পাগলের মতো করে। ভালোবাসা যতটা মধুর তার চেয়েও বিষাক্ত। যে মানুষটি দিনের আলোয় সবার মুখে হাসি ফোটাতে ব্যস্ত, সেই মানুষটিই রাতের আধারে নিজের চোখের পানি মুছতে ব্যস্ত হয়ে পড়ে। এ কেমন ভালোবাসা? অর্নিশ রুমে প্রবেশ করতেই দেখল আরিজা খাটে শুয়ে শুয়ে গুনগুনিয়ে গান গাইছে। উপর হয়ে শুয়ে দুই পা একবার তুলছে একবার নামাচ্ছে। শাড়ি হাঁটু অবধি এসে থেমেছে। অর্নিশ আস্তে আস্তে পায়ের কাছে এসে বসে। পায়ের তালুতে আলতোভাবে চুমু দিতেই আরিজা ধরফরিয়ে উঠে বসে। অর্নিশকে দেখে এলোমেলো হয়ে থাকা শাড়ি ঠিক করতে ব্যস্ত হয়ে পড়ে। অর্নিশ হালকা হেসে আরিজার পেটের কাছে হাত নিয়ে গিয়ে পেটের চামড়া দু আঙুলে ধরে মোচড় দিল। আরিজা আহ বলে পেট চেপে ধরল। এসব কি? একদম গায়ে হাত দিবেন না। আচ্ছা, এই ব্যাপার? ভ্রু কুঁচকে বলে অর্নিশ। আজ্ঞে, সবসময় গায়ে হাত দেওয়া যাবে না, আদেশের সুরে বলে আরিজা। আচ্ছা, এদিকে আসো, একটা চুমু দিই। একদমই না, চুমু তো আরও দেওয়া যাবে না। অর্নিশ আরিজাত পাশ ঘেঁষে বসে বলল, যেইভাবে এলোমেলো হয়ে শুয়েছিলে তা দেখেই তো আমার ভেতরের দহন উথলে উঠেছে। অর্নিশের কথা শুনে আরিজা পা আরও গুটিয়ে নেয়। শাড়ি দিয়ে ঢেলে ফেলে পা। মাথা নিচু করে মৃদু স্বরে বলে,
শুয়েছিলাম, খেয়াল ছিল না। সরি। না থাকলো খেয়াল। দেখতে বেশ লেগেছে আমার। কথাটা বলেই আরিজার কানের কাছ থেকে চুল সরিয়ে চুমু দিল অর্নিশ। আরিজা চট করেই পাশ ফিরে যায়। কাপা স্বরে বলে, রাত অনেক হয়েছে, ঘুমিয়ে পড়ুন। ভয় পাচ্ছে আরিজা শিকদার? আমি ভয় পাই না, আমি তো তাই দেখছি। আরিজা মাথা নত করে নিল আর বলল, আমি পারবো না। অর্নিশ হো হো করে হেসে দিল। কুল কুল, আমি কিছু করতে বলছি না, চলো ঘুমাবে। বলেই শুয়ে পড়ল। আরিজাকে বসে থাকতে দেখে বলল, মহারানী কি ঘুমাবেন না? আসছি। বলেই পাশে শুয়ে পড়ে। সকালবেলা চেঁচামেচির শব্দ শুনে ঘুম ভেঙে গেল শাহরানের। নূর অনেক আগেই উঠে পড়েছে। পাশে নূরকে না পেয়ে তাড়াহুড়ো করে বিছানা ছেড়ে নেমে বাহিরে আসতেই দেখল মেরাজের কুনুইর উপরে ব্যান্ডেজ। রাতে মেরাজের উপর হামলা হয়েছিল, যেমনটা হয়েছিল শাহরানের উপর। মেরাজ একটুর জন্য প্রাণে বেঁচে গেল। শাহরানের চোখ লাল বর্ণ ধারণ করে, কপালের রগ ফুলে উঠেছে, চেহারায় কাঠিন্যের ছাপ স্পষ্ট। মেরাজ শাহরানের চেহারা দেখে বুঝতে পারল। মেরাজ দুপাশে মাথা নেড়ে না বোধক ইশারা করল। শাহরান হনহনিয়ে ভেতরে চলে গেল। মেরাজ চোখ বন্ধ করে শ্বাস টেনে নিল। রুমে এসেই নূর দেখল শাহরান রেডি হয়ে গেছে। শাহরানকে দেখে নূর প্রশ্ন গলায় বলল, কোথাও যাচ্ছেন? শহরে ফিরছি। হঠাৎ? কিছু অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করতে। ফিরবেন কবে? শাহরান পেছনে ফিরে নূরের সামনে এসে নূরের গাল স্পর্শ করল এক হাতে। কপালে চুমু দিয়ে বলল, খুব শীঘ্রই ফিরব। আপনার স্বামী ফিরে এসে আপনাকে নিয়ে যাবে। এভাবে কেন বলছেন? তুমি আমায় ঘৃণা করবে না তো? আপনি তেমন মানুষই না। আসছি। নূর শাহরানের যাওয়ার দিকে তাকিয়ে রইল। বেরিয়ে যাওয়ার সময় মেরাজকেও টানতে টানতে এনে গাড়িতে বসালো শাহরান। কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে গাড়ি স্টার্ট দিল। তুই কি করছিস? গাড়ি থামা শাহরান। আমি কোথাও যাব না। শাহরান গাড়ির স্পিড আরও বাড়িয়ে দেয়। চেহারায় কাঠিন্য গাঢ় হতে থাকে। শাহরানকে চুপ থাকতে দেখে মেরাজ আবারও বলে ওঠে, শাহরান, আমি কোথাও যাব না। স্টপ দ্য কার। নিজের দায়িত্ব থেকে পিছ পা হচ্ছিস? ভুলে যাস না আমি তোর সিনিয়র। একজন বন্ধু না একজন সিনিয়র অফিসারের আদেশ হিসেবে মেনে নেওয়ায় ভালো। শাহরানের কথা শুনে মেরাজ শাহরানের দিকে তাকিয়ে রইল। এতদিনে যে একবারও নিজেকে সিনিয়র বলে দাবি করেনি সে আজ এটা কি বলল? মেরাজ বুঝতে পারল শাহরান মেরাজের কথা শুনবে না। নিজের কাজ ও করে তবেই থামবে। শাহরানের দিকে তাকিয়ে কাপাস্বরে বলল, তোর কষ্ট হবে শাহরান। শাহরানের কোনো হেলদোল হলো না। গাড়ির স্পিড আরও বাড়িয়ে দিল। দ্রুতগতিতে ছুটে চলছে কালো রঙের গাড়িটি। আমজাদ আমেরের সামনে হ্যান্ডকাফ নিয়ে দাঁড়িয়ে আছে শাহরান। নিজের ছেলের হাতে হ্যান্ডকাফ দেখে আমজাদ আমের চেয়ার ছেড়ে দাঁড়িয়ে গেলেন। শাহরান পেছনে হাত বাড়িয়ে দিতেই মেরাজ ফাইল এগিয়ে দিল। এক হাতে ফাইল নিয়ে আমজাদ আমেরের সামনে তুলে ধরল। চেহারায় কাঠিন্যতা এনে গম্ভীর কণ্ঠে বলল, ইউ আর আন্ডার এরেস্ট মি আমের। আজ থেকে 15 বছর আগে ভারতের সিবিআই ডিপার্টমেন্টে কর্মরত অফিসার রৌশন মিনাজকে হত্যার অভিযোগে আপনাকে গ্রেফতার করা হল। শাহরানের কথা শেষ হতেই আমজাদ আমের দৃঢ় কণ্ঠে বলল,
শাহরান। শাহরান একদৃষ্টিতে তাকিয়ে আছে। কাঁধে কারো স্পর্শ পেতে ফিরে তাকালো শাহরান। রহিমাকে দেখে পেছনে ফিরে দাঁড়াতেই রহিমা প্রচণ্ড জোরে চর বসিয়ে দিল শাহরানের গালে। এক হাতে গাল স্পর্শ করে মায়ের দিকে তাকালো শাহরান। রহিমা কান্না জড়িত কণ্ঠে বলে উঠল, লজ্জা লাগলো না তোর? নিজের বাবাকে গ্রেফতার করতে একবারও লজ্জা লাগলো না? যার জন্য আজ তুই এতদূর এসেছিস তার সামনে হ্যান্ডকাফ নিয়ে দাঁড়াতে একটুও বুক কাঁপল না তোর? নিজের মায়ের দিকে শাহরান তাকিয়ে রইল। কি করে বলবে নিজে মাকে যে, যাকে সে ফেরেশতা মেনে এসেছে সে আসলে ফেরেশতা নয়, মানুষ রূপী অমানুষ। শাহরানকে হন্তদন্ত হয়ে বেরিয়ে আসতে দেখে অর্নিশ টের পেয়েছিল সবটা। অর্নিশ আর রাফসান সবাইকে নিয়ে ফিরে এসেছে চট্টগ্রাম। বাড়ি প্রবেশ করতেই শাহরানের কথা শুনে থমকে গেলেন রহিমা। ছেলেকে ভুল বুঝে ফেললেন। নিশি শিকদার অবাক হয়ে তাকিয়ে আছে শাহরানের দিকে। একটা ছেলে কতটা সাহসী হলে এমন কাজ করতে পারে? শাহরানের দিকে তাকিয়ে নূরের দিকে তাকাতেই দেখল নূর একদৃষ্টিতে শাহরানের দিকে তাকিয়ে আছে। চোখ থেকে অঝোর ধারায় বইছে নোনা জল। মেয়ের এমন মুখ দেখে নিশি শিকদারের বুকের ভেতরটা ধক করে উঠল। শাহরান কঠিন কণ্ঠে বলে উঠে, তুমি এখনো চুপ করে থাকবে বাবা? আমি সব জেনে গেছি, তারপরও তুমি চুপ করে থাকবে? আমার মা এখনো তোমাকে বিশ্বাস করে যাচ্ছে। তুমি যে তার বিশ্বাসের যোগ্য নও তাকে তা দেখিয়ে দাও, জানিয়ে দাও মি আমের। শেষের কথাটা শাহরান ধমকে বলে। আমজাদ আমের শাহরানের দিকে তাকিয়ে রইল। শাহরান বলে উঠল, থাক, তোমাকে কষ্ট করতে হবে না। আমি বলছি, আজ থেকে 15 বছর আগে তুমি যাকে মেরে ফেলেছিলে সে রৌশন মিনাজের একমাত্র ছেলে রৌশন মেরাজ। হ্যাঁ, মেরাজের বাবাকে তুমি মেরেছিলে। শাহরানের কথা শুনে সবাই মেরাজের দিকে তাকালো। মেরাজ মাথা নত করে দাঁড়িয়ে আছে। শাহরান আবারও বলে উঠল, তোমার ড্রাগ সম্পর্কিত তথ্য যখন মিনাজ সাহেব জেনে যান তুমি তাকে মেরে ফেলেছিলে। ভারতের সাথে তোমার আলাদা কানেকশন ছিল। ড্রাগস, বেআইনি অস্ত্র, আর বলেই থেমে গেল শাহরান। গলা দিয়ে আওয়াজ আসছে না। ঢোক গিলে বলল, কেন করলে বাবা? মেরাজ মিনাজ সাহেবের সেই চাকরিটি পেয়েছিল, আর মিনাজ সাহেবের হত্যার রহস্য উদ্ঘাটন করার দায়িত্ব পড়েছিল মেরাজের উপর। আর আমি তো শখের বশে চাকরিতে ঢুকেছিলাম। বন্ধুকে সাহায্য করতে গিয়ে আমি এমন এক তথ্য খুঁজে পেলাম যা আমার ভেতরটা বিষিয়ে দিল। আমারই বাবা এত জঘন্য অপরাধ করবে আমি ভাবতেও পারিনি। তারপরও সবটা জেনে আমি মেরাজের জন্য চুপ ছিলাম, কারণ মেরাজ বলেছিল যে তোমার দিকে ও হাত বাড়াবে না। আমার কথা ভেবে, আমার কষ্টের কথা ভেবে ও চাকরি ছেড়ে দিতে চেয়েছিল। কিন্তু তুমি কি করলে? কাল রাতে ওকেই মারতে লোক পাঠালে। যখন তুমি জানতে পারলে যে মেরাজ জন্মসূত্রে ভারতীয় তখন তুমি ওকে মেরে ফেলার জন্য মরিয়া হয়ে উঠলে। কি অদ্ভুত, তাই না? অবশ্য তোমার কাছে তো এটা কিছুই না বাবা। তুমি এমন একজন মানুষ যে নিজের ছেলেকে মারতেও লোক পাঠিয়েছিলে। অদ্ভুত না? শাহরানের কথা শুনে আমজাদ আমের ছেলের দিলে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন। শাহরান আবারও বলে উঠল, অবাক হলে তাই না? তুমি যখন জানতে পারলে অনেক আগের সেই কেসের ইনভেস্টিগেশনের দায়িত্ব কোনো অফিসারের উপর পড়েছে তুমি তাকে মারতে চেয়েছিলে। খুঁজতে খুঁজতে তোমার লোক কুমিল্লা অবধি চলে গেল। আমাকে মারতে গিয়ে নূরের উপর হামলা করে দিল।
আমাকে বাঁচাতে গিয়ে বেচারি নিজেই আঘাত পেয়েছিল। কথাটি বলেই নূরের দিকে তাকালো শাহরান। নূর তাকিয়ে আছে শাহরানের দিকে। শাহরান আবারও বলে উঠল, পরে তুমি যখন জানতে পারলে সেই অফিসার তোমার ছেলে, তখন তোমার দরদ উথলে উঠল। তুমি আমাকে দেখতে ছুটে চলে গেলে কুমিল্লা। আর আমার মাকে কি বললে? স্বপ্ন দেখে ছুটে গেছ। আমি তোমাকে সেদিনই সন্দেহ করেছিলাম, যেদিন তুমি নিশি মায়ের কাছে আমার চাকরির নাম বলেছিলে। যেখানে আমি তোমাকে কখনো বলিনি, সেখানে তুমি জানলে কি করে আমি সিবিআই অফিসার? খুঁজতে খুঁজতে যা পেলাম তা হল। টেবিল থেকে ফাইল তুলে আমজাদ আমেরের চোখে সামনে তুলে ধরে শাহরান। সব ভুলে আমি থেমে যেতে চেয়েছিলাম বাবা, কিন্তু তুমি আমাকে থেমে যেতে দিলে না। তুমি এখনো তোমার এই কুকর্ম চালিয়ে যাচ্ছ। নিজের ভাইদের সাথে মিলে তুমি হাজারো ছেলে মেয়েদের জীবন নষ্ট করে দিচ্ছ। হাজারো মেয়েকে নিলামে তুলে দিচ্ছ, যেখানে কি না তোমার নিজের বাড়িতেই 3টা মেয়ে। কেন করলে বাবা এসব? শাহরান হাতের হ্যান্ডকাফ আর ফাইল টেবিলের উপর রেখে দিল। অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলল, তোমার সামনে একজন সিবিআই অফিসার না তোমার ছেলে দাঁড়িয়ে আছে। কেন করলে এসব? তুমি তো আমার আদর্শ ছিলে বাবা। আমি তোমাকে নিয়ে গর্ব করতাম। সেই তুমি কেন এসব করলে? কেন নিজের সাজানো বাগানে আগুন জ্বালিয়ে দিলে? কেন বাবা, কেন? শাহরানের কথা শুনে আমজাদ আমের মাথা উঁচু করে অট্টহাসিতে ফেটে পড়েন। চোখজোড়া লাল বর্ণ ধারণ করেছে। হাসতে হাসতে সরে গিয়ে রকিং চেয়ারে বসে মাথা এলিয়ে দিলেন তিনি। উপস্থিতি সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। শাহরান ধীর পায়ে গিয়ে আমজাদ আমেরের সামনে গিয়ে দাঁড়াল। আমজাদ আমের মাথা এলিয়ে রাখা অবস্থায় চোখ খুলে বলল, আজ আমার এই যে সাম্রাজ্য দেখছ, সবই টাকাতেই গড়েছি আমি। আমি খারাপ ছিলাম, কিন্তু সেটা বাহিরে। আমি দিল্লির বাদশা ছিলাম, কিন্তু আমি আমার পরিবারকে আজীবন ভালোবেসেছি। আমার কাছে আমার এই পরিবারের খুশির আগে কিছু না। আমার সাজানো সাম্রাজ্য যে ভেঙে দিতে এসেছে, তাকেই আমি দুনিয়ার বুক ছাড়া করেছি। কথাটা বলেই উঠে দাঁড়ালো আমজাদ আমের। তুমি যা জেনেছ সব সত্যি। সব সত্যি। হ্যাঁ, এসব করেছি আমি। আর আমার একটুও আফসোস নেই। কথা শেষ করার সাথে সাথে আমজাদ আমেরের গালে চড় বসিয়ে দিলেন রহিমা। কান্না মিশ্রিত নয়নে কাঠিন্যতা এনে বলে, একটুও লজ্জা লাগছে আপনার? একটুও না। এসব বলতে একটুও লজ্জা আপনার লাগছে না? আপনাকে আমি আমার দুনিয়া মানতাম। সেই আপনি কি না আজ বলছেন আপনি অপরাধী? আপনি এত এত মানুষের জীবন নষ্ট করেছেন, এত এত মানুষের বুক খালি করেছেন, হাজারো সন্তান থেকে তাদের মা বাবা কেড়ে নিয়েছেন। লজ্জা লাগছে না আপনার? কথাগুলো বলেই রহিমা কেঁদে উঠল। আমজাদ আমেরের কলার ধরে বলল, কেন করলেন এসব? একবারও আমার কথা ভাবলেন না আপনি? আমার এত বছরের সংসারকে আপনি এভাবে মিথ্যে দিয়ে সাজিয়েছিলেন। আমার সবকিছু এক নিমিষে মিথ্যে কেন করে দিলেন আপনি? রহিমা আমজাদকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। পেছনে ফিরে শাহরানের বুকে ঝাঁপিয়ে পড়ে হাউমাউ করে কেঁদে ওঠে। শাহরান সোজা হয়ে দাঁড়িয়ে আছে, দৃষ্টিজোড়া বাবার দিকে স্থির। চোখগুলো লাল হয়ে এসেছে। আমজাদ আমের হালকা হেসে বললেন, আমার সবকিছু এখানেই থেমে যাবে। আমার রাস্তা এখানেই শেষ। আমি তোমাকে মিথ্যে বলেছি, এর শাস্তি আমি নিজেই মাথা পেতে নিলাম। আমায় ভুল বোঝো না রুহু। আমি তোমাকে একটু হাসিখুশি দেখতে চেয়েছিলাম।
যার কারণে আমি একের পর এক অন্যায় করেছি। আমায় মাফ করে দিও। কথাটা বলেই নিজের কোটের পেছনে হাত দিয়ে রিভলভার বের করেন আমজাদ আমের। কেউ কিছু বুঝে ওঠার আগেই পেছনে ফিরে নিজের ভাইদের একের পর এক শুট করে দিল। দুই ভাইয়ের কপালে বুলেট লাগায় মুহূর্তেই দুজন মাটিতে লুটিয়ে পড়ে। শুটের শব্দে সাবা, লামি, মিহির জ্ঞান হারিয়ে ফেলে ভয়। আরিজা, যারা, কণাকে বুকের সাথে চেপে ধরে জোহরা আর সায়রা মাটিতে বসে পড়ে। সবাই বুঝে ওঠার আগেই আমজাদ আমের সামনে ফিরে দাঁড়াল। আমজাদ আমেরের মুখ থেকে গলগল করে রক্ত গড়াতে থাকে। হাঁটু ভেঙে ফ্লোরে বসে পড়েন তিনি। শাহরান আর মেরাজ ছুটে গিয়ে আমজাদ আমেরকে ধরেন। বাকিরা সবাই এসে আমজাদ আমেরের চারপাশে ঘিরে ধরেন। রহিমা ছুটে এসে স্বামীর পাশে বসে পড়লেন। রহিমার দিকে তাকিয়ে হালকা হাসি হেসে চোখ দুটি বন্ধ করে ফেলে আমজাদ। চিরতরে ঘুমিয়ে পড়ে চলে গেলেন না ফেরার দেশে। রহিমা পাথরের ন্যায় শক্ত হয়ে যায়। চোখ দিয়ে পানি পড়লেও কোনো হেলদোল নেই। আস্তে আস্তে ঝুঁকে আমজাদ আমেরের কপালে চুমু দিয়ে বললেন, এর চেয়ে ভালো পদ্ধতি আমার জানা নেই। ওপারে ভালো থাকবেন। কথাটা বলেই রহিমা সোজা হয়ে বসে। সোজা হয়ে বসার সাথে রহিমা ফ্লোরে লুটিয়ে পড়েন। শাহরান চিৎকার করে ডেকে ওঠে, মা। 3 বছর পর কলেজে থেকে বের হতেই একটি ছেলে যারার ওড়না টেনে ধরে। এক হাত বুকে ঠেকিয়ে শুকনো ঢোক গিকে পেছনে ফিরে তাকালো যারা। ছেলেটি বাঁকা হেসে এগিয়ে এসে সামনে দাঁড়াল। যারা ভয়ে জ্বরসর হয়ে যায়। মেয়েটা এত বড় হয়েছে এখনো অচেনা কোনো মানুষের সামনে গিয়ে পড়লে থরথর করে কাঁপতে থাকে। শুকনো ওষ্ঠদয় কাঁপছে যারার। ছেলেটি পাশে হাত বাড়িয়ে দিতেই অন্য একটি ছেলে হাতে একটি গোলাপ দিল। গোলাপ নিয়ে যারার দিকে তাকিয়ে গোলাপে চুমু দিল ছেলেটি। তারপর গোলাপটি যারার কানের পাশে গুজে দেওয়ার জন্য হাত বাড়াতেই যারা চোখ মুখ খিচে বন্ধ করে নেয়। ছেলেটি কলেজের সিনিয়রদের একজন। সাথে এমপির ছেলে বলে ভয় কেউ তার সামনে দাঁড়ানোর সাহস রাখে না। মনে মনে আল্লাহ নাম জপ করতে থাকে যারা। ছেলেটি যারার চুলে হাত দিতেই খপ করে একটি নরম হাত ছেলেটির হাত চেপে ধরল। ভ্রু কুঁচকে হাতের মালিককে দেখতে তীক্ষ্ণ দৃষ্টিতে ফিরে তাকালো ছেলেটি। ছেলেটির হাত সরিয়ে যারার সামনে এসে দাঁড়াল কণা। সামনে থাকা ছেলেটির দিকে তাকিয়ে আছে। কণাকে দেখে যারা যেন প্রাণ ফিরে পেল। দুজনকে একই চেহারা, একই ড্রেসআপে দেখে ছেলেটি ভ্রু কুঁচকে মাথা কাত করে যারার দিকে তাকাল। যারা কণার পেছনে আড়াল হয়ে গেল। ছেলেটি মুচকি হেসে বলল, টুইন নাকি? যার তার সাথে আমি কথা বলি না। গম্ভীর কণ্ঠে বলল কণা। হোয়াট ডু ইউ মিন বাই যাকে তাকে? তুমি জানো আমি কে? রেগে গিয়ে বলে ছেলেটি। কণা হালকা হাসে। জানি তো এমপির ছেলে, কিন্তু এমপি না। মুহূর্তেই কণার কণ্ঠস্বর কঠিন হয়ে এলো। দাঁতে দাঁত চেপে একটু এগিয়ে বলে, দাদাগিরি কলেজের অন্য মেয়েদের সাথে দেখাবেন। আমার বোনের সাথে দেখানোর চেষ্টা করলে ফলাফল খুব একটা ভালো হবে না। আমার বোনের দিকে যে হাত বাড়ায় সে হাত কি করে ভেঙ্গে গুড়িয়ে দিতে হয় আমার জানা আছে। কথাটা বলেই কণা যারার হাত ধরে বেরিয়ে আসে। ছেলেটি পেছনে ফিরে হাসল। ওয়াও, আই লাইক ইট। কারো অ্যাটিটিউড এত কিউট হয় আজ দেখলাম। আমের ম্যানশনে আজ সবাই কাজে ব্যস্ত। আজ এমন একটা দিন যে দিনে একই সাথে 4 জন মানুষ পরলোক গমন করেন। শাহরানের বাবা চাচাদের সাথে সেদিন রহিমা ও মৃত্যুর কোলে ঢলে পড়েছিল।
সেদিনের পর থেকে শাহরান নিজেকে আজও অপরাধী ভাবে। 3 ভাই মিলে পরিবারের দায়িত্ব নিয়েছে। সাবা, লামি, মিহিদের বিয়ে হয়েছে 8 মাস। শাহরান আর মেরাজ নিজেদের চাকরি ছেড়ে দিয়েছে। মেরাজকে সায়রা আর জোহরা তাদের সাথে থাকতে বাধ্য করে। ভারতে আর ফিরে যেতে দিল না। সবাই ব্যস্ত। মৃত্যুবার্ষিকী উপলক্ষে শাহরান আয়োজন করেছে। আশেপাশে যত এতিমখানায় যত বাচ্চা আছে সবাই আসবে। দুহাত বুকে ভাঁজ করে ছাদে দাঁড়িয়ে আছে শাহরান। নূর পেছনে এসে দাঁড়াতেই নূরে উপস্থিতি টের পেয়ে পেছনে ফিরে দাঁড়াল। সামনে থাকা গম্ভীর মানুষটিকে দেখে অন্যদিকে তাকাল নূর। যে মানুষ হাসতে হাসতে লুটপাট হতো সে মানুষটা এখন প্রয়োজনেও হাসে না। শাহরান নূরের দিকে তাকিয়ে বলল, কিছু বলবে? সব রেডি হয়ে গেছে। একবার এসে সবকিছু দেখে নিলে ভালো হতো। আচ্ছা, আসছি। শাহরান কথা শেষ করতেই নূর চলে যাওয়ার জন্য পা বাড়াল। শাহরান হাত ধরতেই পেছনে ফিরে তাকাল। মা আসেনি? আমি অনেক আগে ফোন করেছিলাম, জানি তো না। ওহ! হঠাৎ শাহরানের ফোন ভেজে উঠল। নূরের হাত না ছেড়েই ফোন রিসিভ করে কানে ধরল। ওপাশ থেকে হাসোজ্জ্বল কণ্ঠস্বর ভেসে আসতেই শাহরান মুচকি হাসল। এই যে জিজু মিয়া, পেছনে একটি বার ফিরুন। শাহরান পেছনে ফিরতেই দেখল গেটে দাঁড়িয়ে আছে যারা কণা আর নিশি শিকদার। শাহরান হালকা হেসে বলল, শালি সাহেবা কি ওখানে দাঁড়িয়েই কথা বলবেন, নাকি উপরেও আসবেন? আসছি বলেই কণা ফোন রেখে দিল। আরিজা ছাদে এসে শাহরানকে উদ্দেশ্য করে বলল, মেরাজ ভাইয়ার হাত কেটে গেছে ভাইয়া, আপনাকে ডাকছে। আসছি আমি। আরিজা চলে যেতেই নূর বলে উঠল, যান ডাক্তারবাবু, ব্যথা সারিয়ে দিন। সেটা আর পারলাম কই? আমার প্রিয়র চেয়ে প্রিয় মানুষটির ব্যথা আজও সারাতে পারলাম না। আমি ব্যথিত নই ডাক্তারবাবু, আমি আপনাতেই পরিপূর্ণ। আপনার হৃদমহলে আমার ঠাঁই হয়েছে, এটাই যথেষ্ট আমার জন্য। শাহরান নূরকে ঝাপটে জড়িয়ে ধরল। নূরের কপালে আলতোভাবে ভালোবাসার উষ্ণ পরশ এঁকে দিল। সমাপ্ত।